ভুরি ভুরি টাকা নিয়ে ব্যবসায় নামলেই কি ব্যবসা হয়ে যায়? জীবনেও না। 6 মাসের মধ্যেই আপনি ফকির হয়ে যাবেন যদি এই 4টা স্কিল আপনার মধ্যে না থাকে। সময় তখন 2023 সাল। রাত্রির বেলায় চারদিকে নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছে এবং সকলেই ঘুমিয়ে আছে তাদের স্বীয় নিদ্রায়। আর এইদিকে গভীর রাতে জাগ্ন অবস্থায় তীব্র ডিপ্রেশনে বসে বসে কান্না করছিলাম আমি। এই ডিপ্রেশনটা আমার একটা জিনিস নিয়ে, আর সেটা হলো আই হেট মাই কারেন্ট লাইফ। আমি আমার বর্তমান জীবনটাকে ঘৃণা করি। আমি চাই না এমন কষ্টের জীবন, বরং আমার জীবনটাকে সুন্দর করার জন্য আমার কিছু একটা করতে হবে। কিন্তু আমি কি করব সেটাই আমি বুঝে পাচ্ছিলাম না। আর এই টেনশনেই, এই ডিপ্রেশনেই আমার তখন এতটা কষ্ট হচ্ছিল, আমার তখন মনে হচ্ছিল যে মৃত্যুও হয়তো এই ডিপ্রেশনের থেকে অনেক সহজ হবে। আমার মনে হয় না এমন তীব্র ডিপ্রেশন কেউ ফেস করেছেন, এবং আমি মন থেকে দোয়া করি এমন বাজে সিচুয়েশন যেন কারো জীবনেই না আসে। এরপর আমি অনেক রকম অনেক জব খুঁজতে থাকি, কিন্তু ভালো কোনো জবও পাচ্ছিলাম না, কোনো অপরচুনিটিও পাচ্ছিলাম না। না পেরে আমার 12 ঘন্টার ডিউটির একটা জবে জয়েন করতে হয়, যেখানে আমার 12 ঘন্টার পরিশ্রম করতে হয়েছে, এবং 1 সপ্তাহ দিনে আমার পরিশ্রম করতে হয়েছে, এবং অন্য সপ্তাহে রাত্রির বেলায় সারা রাত জেগে আমার পরিশ্রম করতে হয়েছে। সেই দিনের কথা এখনো মনে পড়লে আমার পিলে চমকে ওঠে। সেই 12 ঘন্টার ডিউটি করতে যেয়ে আমার প্রচুর কষ্ট হচ্ছিল। আমার ওয়েট অনেক লস হয়ে গিয়েছিল। আমি ঠিকঠাক মতো খাবার খেতে পারতাম না। আমার মেজাজ সবসময় চড়া থাকতো। আমার প্রচুর কষ্ট হয়ে গিয়েছিল সেই জবটা করে। কিন্তু মনের মধ্যে একটাই আকাঙ্ক্ষা ছিল যে আমার বর্তমান কন্ডিশনটাকে যেভাবেই হোক চেঞ্জ করতে হবে। আমার কষ্ট করে হোক, যেভাবেই হোক, আমি আমার বর্তমান লাইফকে চেঞ্জ করেই ছাড়বো ইনশাআল্লাহ। তখন আমি কি করতাম? তখন আমি ধীরে ধীরে টাকা জমিয়ে, একটু টাকা জমিয়েই আমি একটা ব্যবসা করার ট্রাই করতাম। যতটুকু সময় আমার কাছে থাকতো, সেই সময়ের মধ্যেই আমি একটা ব্যবসা করার ট্রাই করতাম। তখন আমার ব্যবসায়িক কোনো নলেজও ছিল না, কোনো এক্সপেরিয়েন্সও ছিল না, আমি কিছু বুঝতামও না। কিন্তু মনে একটাই চাহিদা ছিল যে নিজের কিছু করতে হবে। 12 ঘন্টা যদি আমি অন্যের জবের মধ্যে আমি এফোর্ট দেই, লাভ ওই বসের হবে, আমার হবে না। এই মাইন্ডসেটটা আমার তখনই ছিল। আর তখন থেকেই আমি 10,000 জমাতে পারলে, 20,000 জমাতে পারলে এই টাকাগুলো দিয়েই ব্যবসা করার ট্রাই করতাম। ঠিক সেই রকম ভাবেই আমি একটা ব্যবসা আরম্ভ করি, সেটা হলো খেজুরের ব্যবসা। তাও আমি আমার এক বড় ভাইকে সাথে নিয়ে এই ব্যবসাটি আরম্ভ করি। সেই খেজুরের ব্যবসাটি ধীরে ধীরে বড় হতে শুরু হয়। মোটামুটি একটা ভালো প্রফিট আসা শুরু করে। তখন আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম যে আমার ক্যারিয়ারটা হয়তো এখান দিয়ে সেট হয়ে যাবে। আমার হয়তো এত কষ্টের দিন আর থাকবে না। আমি খুব মনোযোগ দিয়ে সেই ব্যবসাটি করছিলাম, এবং আমার বড় ভাইও আমাকে সাপোর্ট দিচ্ছিল। কিন্তু কিছুদিন পরেই ঘটে গেল এক আজব ঘটনা। একটা মর্মান্তিক ঘটনাই বলা যেতে পারে। আমার সেই বড় ভাই ব্যবসা থেকে তার পুঁজি কোনো এক কারণবশত উঠিয়ে নেয়। আর আফসোসের ব্যাপার এইটাই যে ওই ব্যবসার মধ্যে সবচেয়ে বেশি পুঁজি ছিল আমার সেই ভাইয়ের। কারণ আমি তখন, আমার কাছে বেশি টাকা পয়সা ছিল না যে আমি বেশি অ্যামাউন্ট দিয়ে ব্যবসাটি করব। আর যার কারণে আমার ব্যবসার পুঁজি অনেক কমে যায়, এবং আলটিমেটলি সেই ব্যবসাটি আমি ফেল করি। খেজুরের ব্যবসাটি ফেল হওয়ার পর আমি রীতিমতো ভেঙে পড়েছিলাম। আমার বারবার মনে হচ্ছিল যে হয়তো আমার দ্বারা হবে না। কারণ আমার কাছে তো টাকা নাই, আমার কাছে তো পুঁজি নাই। আর পুঁজি ছাড়া কি ব্যবসা হয়? তখন আমি এমন ভাবতাম। তবুও মনের ভিতর একটু আশার আলো ছিল, যে আলো দিয়েই আমি আমার জীবনের অন্ধকারকে দূর করতে চেয়েছিলাম। আর সেই শক্তি থেকেই আমি অল্প অল্প টাকা নিয়ে ব্যবসা করার ট্রাই করি। প্রতিবার ব্যবসা করার ট্রাই করেছি কম পুঁজি নিয়ে, এবং প্রতিবারই আমি ফেল করেছি। এভাবেই আমি অনেকগুলো ব্যবসা লস করি, অনেকগুলো ব্যবসায় আমি ফেল হয়ে যাই। তখন আমি সবসময় এরকম ভাবতাম যে পুঁজি ছাড়া হয়তো বা ব্যবসা হয় না। আমার কাছে টাকা নাই বলে হয়তো আমি ব্যবসা করতে পারছি না। তো এই জিনিসটা ভাবতে ভাবতেই হঠাৎ করে আমি খেয়াল করি যে আচ্ছা, এতগুলো ব্যবসা তো আমার লস হলো, আলটিমেটলি এই লস হওয়ার পরে আমি কি পেলাম? আমি খেয়াল করে দেখলাম যে ব্যবসায় হয়তো আমি অনেকগুলো ব্যবসা হয়তো আমি লস করেছি, কিন্তু এই লস গুলোর দ্বারাই কিছু নলেজ আমার মধ্যে এসেছে। আমি ব্যবসা ধীরে ধীরে বোঝা শুরু করেছি যে আচ্ছা, আসলেই তো পুঁজি তো
তত একটা ম্যাটার করে না ব্যবসার মধ্যে। ব্যবসার মধ্যে তো অন্যান্য কিছু স্কিল আছে, ওইগুলো বেশি ম্যাটার করে। হঠাৎ করে এই বিষয়গুলো আমার মাথায় আসলো। এরপরেই ওই স্কিলগুলো নিয়ে আমি রিসার্চ করলাম। সেই স্কিলগুলোই এই ভিডিওতে একটু পরই আপনাদের সাথে শেয়ার করছি। যখন আমার মাথায় আসলো এই স্কিলগুলোর কথা, আমি এই স্কিলগুলো নিয়ে একটু গবেষণা করা শুরু করলাম। ইউটিউবে, গুগলে, ফেসবুকে, এবং আমি এই স্কিলগুলো রিলেটেড কিছু বই খরিদ করলাম এবং পড়লাম। আমার কাছে কিছু নলেজ আসলো এই ব্যবসায়িক স্কিলগুলো সম্বন্ধে। এরপরেই আমি 50,000 টাকা ঋণ নিয়ে বর্তমানে যে ইনস্টিটিউটটা রান করছি সেটা শুরু করি। এবং আলহামদুলিল্লাহ ওই স্কিলগুলো আমি যেগুলো শিখেছি সেগুলো অ্যাপ্লাই করার পরই 5 বছর যাবৎ সাকসেসফুলি আলহামদুলিল্লাহ আমার ইনস্টিটিউটটি চলছে, খুব সফলতার সাথে চলছে। আমরা আমাদের এরিয়ার মধ্যে খুব ফেমাস আমাদের ইনস্টিটিউট, এবং বড় বড় জায়গা থেকে আমরা আল্লাহর রহমতে পুরস্কার অর্জন করতে পেরেছি। এবং এই ইনস্টিটিউটের মাধ্যমেই আমার লাইফটা টোটালি চেঞ্জ হয়ে গেল। এবং মাত্র 50,000 টাকা দিয়ে শুরু করা এই ইনস্টিটিউটের বর্তমান ভ্যালুয়েশন কয়েক লক্ষ টাকা বা কোটিও হতে পারে। তো এটা কিভাবে হলো? এটা হতে পেরেছে আমি এই 4টা স্কিল অর্জন করতে পেরেছি বলে। এই 4টা স্কিল সম্বন্ধে জানতে, বুঝতে, শিখতে আমার কয়েকটা বছর লেগে গেছে এবং অনেক কষ্ট করতে হয়েছে। এবং এই ভিডিওতে আমি সেই 4টা স্কিলই আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি চাই এই স্কিলগুলো আপনারাও শিখে নেন, যেন আপনার আমার মতো এত কষ্ট করতে না হয়। এবং আলহামদুলিল্লাহ এখন আমি এটা বলতে পারি যে বর্তমানে যদি আমি কোনো কম পুঁজির একটা ব্যবসাও আরম্ভ করি, সেই ব্যবসা ইনশাল্লাহ আর ফেল হবে না। এখনো আমার মনে পড়ে সেই ডিপ্রেশনের দিনগুলোর কথা, যখন ডিপ্রেশনে আমি ঘুমাতে পারতাম না, বরঞ্চ আমার ব্রেনে সুসাইডাল থট আসতো। কিন্তু বর্তমানে আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমি চরম সুখী একজন মানুষ। ব্যবসা করার জন্য যে স্কিলগুলো আপনার জানতেই হবে, তার মধ্যে প্রথম স্কিলটি হলো ফাইন্ড ইয়োর উইনিং প্রোডাক্ট। অনেকে ব্যবসা শুরু করার সময় মোটা একটা পুঁজি নিয়ে ব্যবসায় নামে এবং প্রোডাক্ট দিয়ে তার দোকান একেবারে ভরে ফেলে এবং রাত ভর প্ল্যান করে কিভাবে এই প্রোডাক্টগুলো সেল করা যায়। সেই সমস্ত মানুষগুলো একটা জায়গায় এসে ফেল করে। কারণ হলো তারা তো ব্যবসা আরম্ভ করেছে ঠিকই, কিন্তু তারা উইনিং প্রোডাক্ট নিয়ে ব্যবসা আরম্ভ করেনি। সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, আমি ব্যবসায়ী, আমি বিক্রি করব এমন পণ্য যে পণ্যের প্রতি মানুষের সত্যি চাহিদা আছে। পণ্যের প্রতি মানুষের যত চাহিদা থাকবে সেই পণ্যের ততটা দাম হবে, ততটা সেই পণ্য প্রিমিয়াম হবে, এবং সেই পণ্যের থেকে প্রফিটও হবে বেশি এবং সেলও হবে বেশি। মনে রাখবেন, খারাপ প্রোডাক্ট নিয়ে আপনি যদি ব্যবসা আরম্ভ করেন, ধীরে ধীরে শুধুমাত্র আপনার সেল কমবে না, বরং আপনার ব্যবসা ধীরে ধীরে খতম হতে থাকবে। আপনি মানসিকভাবে টোটালি ভেঙে পড়বেন, আপনার সব শেষ হয়ে যাবে। অনেকেই ভাবে ব্যবসায় হয়তো হার্ডওয়ার্ক করলেই ব্যবসায় সাফল্য পাওয়া যাবে। এটা একটা ভুল ধারণা। কারণ মরুভূমির মধ্যে আপনি যতই পানি ঢালেন, সেখান থেকে আপনি ধান চাষ করতে পারবেন না। ঠিক তেমনি ভাবেই আপনার প্রোডাক্ট যদি ডিমান্ডহীন হয়, আপনি সেই প্রোডাক্ট কখনোই সেল করতে পারবেন না। আপনি সেই প্রোডাক্ট নিয়ে কখনোই আগে বাড়তে পারবেন না। যতই টাকা ঢালেন সেই ডিমান্ডহীন প্রোডাক্টের উপর, সেই প্রোডাক্ট কখনোই আপনাকে টাকা এনে দিতে পারবে না। একজন ব্যবসায়ীর জন্য সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কি জানেন? সেটা কিন্তু লস না। ব্যবসায় লস হওয়া কিন্তু ভয়ঙ্কর কোনো জিনিস না। কিন্তু একটা ব্যবসায়ীর জন্য সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো ব্যবসায়ী বুঝতেই পারছে না যে তার পণ্যের কি ডিমান্ড আছে নাকি ডিমান্ড নাই। উইনিং প্রোডাক্ট খুঁজে বের করার জন্য আপনি ভাবছেন যে এই পণ্যটা আমার কাছে ভালো লাগছে, তার মানে এইটা উইনিং প্রোডাক্ট। ব্যাপারটা কিন্তু এমন না। আপনার ভালো লাগা দিয়ে কিচ্ছু আসে যায় না। আপনার খেয়াল করতে হবে বাজারে আসলে চাহিদা কোন জিনিসের সবচেয়ে বেশি, অডিয়েন্স, কাস্টমার, ক্লায়েন্ট কোন জিনিসটাকে সবচেয়ে বেশি পছন্দ করছে, প্রাধান্য দিচ্ছে। আপনার কাস্টমারকে অবজার্ভ করতে হবে কাস্টমার কোনটা চাইছে। এভাবেই আপনি উইনিং প্রোডাক্ট খুঁজে বের করতে পারবেন। মার্কেট দেখুন, মানুষ কোন জিনিসটা নিয়ে বেশি কথা বলছে সেটা খুঁজে বের করুন। ধনীরা কোন জিনিসটা কিনছে সেটা খুঁজে বের করুন। কোন প্রোডাক্টটি অনলাইনে সোশ্যাল মিডিয়াতে মানুষ বেশি বেশি শেয়ার করছে সেটা দেখুন। এবং আপনি এমন কোন সমস্যাটার সমাধান করতে পারবেন যার কারণে মানুষ আপনাকে টাকা দেবে, সেটাই হবে আপনার উইনিং প্রোডাক্ট। আর যে ব্যবসায়ী সঠিক সময়ে উইনিং প্রোডাক্ট ফাইন্ড আউট করতে পারে, মার্কেট তাকে সামনে ঢেলে দেয়। এবার আপনি তো উইনিং প্রোডাক্ট পেয়ে গেলেন,
আর আপনি ভাবছেন যে উইনিং প্রোডাক্ট যেহেতু পেয়ে গেছি, আমার হয়তো ব্যবসা এখনই দাঁড়িয়ে যাবে। এটা ভুল। শুধুমাত্র উইনিং প্রোডাক্ট ফাইন্ড আউট করতে পারলেই হয় না, জানতে হয় অন্য আরেকটা গুরুত্বপূর্ণ স্কিল সম্বন্ধে। সেটা কি? সেটা হলো আমাদের দ্বিতীয় স্কিল, কমিউনিকেশন স্কিল। আপনি লক্ষ লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন, লক্ষ লক্ষ টাকার পণ্য দিয়ে দোকান ভর্তি করে ফেললেন। ধরে নিলাম আপনি যে প্রোডাক্টগুলো উঠিয়েছেন সেগুলো উইনিং প্রোডাক্ট, মানুষের চাহিদাও আছে। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে, যখন কাস্টমার আপনার কাছে আসছে, আপনি কাস্টমারের সাথে কমিউনিকেটই করতে পারছেন না। আপনি কি পণ্য বিক্রি করছেন, কি সার্ভিস দিচ্ছেন তা বোঝাতেই পারছেন না। কাস্টমারের মনে আপনি বিশ্বাসের জায়গাটাই তৈরি করতে পারছেন না। আপনি কথাই বলতে জানেন না। এইভাবে করলে যত ভালো প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করেন, আপনি কিছুই করতে পারবেন না। ব্যবসা কখনোই বড় হবে না যদি আপনি কমিউনিকেশনই না করতে পারেন, কমিউনিকেটই না করতে পারেন আপনার কাস্টমারের সাথে। এই যোগ্যতাটি আপনার না থাকলে আপনার ব্যবসা ধীরে ধীরে মরে যাবে। কাস্টমারের সাথে একটা ভুল কথা, একটা রুক্ষ আচরণ, একটা উল্টাপাল্টা প্রেজেন্টেশন, একটা কনফিউজড কণ্ঠ, কাস্টমারের সাথে আপনার লাখ টাকার ডিল, বছরের সম্পর্ক, এমনকি পুরো আপনার ব্র্যান্ডের ইমেজই নষ্ট হয়ে যাবে। ব্যবসা করতে গেলে এই কমিউনিকেশন শুধুমাত্র কথা বলা না, এই কমিউনিকেশন হলো মানুষের মন জয় করতে পারার ক্ষমতা, বিশ্বাস তৈরি করার শক্তি, এবং এই কমিউনিকেশন হলো নিজের স্বপ্নকে অন্যের কাছে বাস্তব মনে করানোর শিল্প। ব্যবসায়িক যে কমিউনিকেশন সেটা আপনার শিখতেই হবে, এটা একটা ইম্পর্টেন্ট একটা স্কিল। যেমন আমরা যখন আমাদের ইনস্টিটিউটটা আরম্ভ করি, বাচ্চাদের আইডি কার্ড প্রয়োজন হয়, টিচারদের আইডি কার্ড প্রয়োজন হয়, ভিজিটিং কার্ড প্রয়োজন হয়। মূলত ভিজিটিং কার্ডের জন্যই আমরা নীলক্ষেতের এক দোকানে গিয়েছিলাম ভিজিটিং কার্ড বানানোর জন্য। তো গলি দিয়ে যখন ঢুকলাম, এক ব্যবসায়ী সালাম দিয়ে আমাদের ডাক দিল, ভাই কিছু কি বানাবেন? দেখবেন নীলক্ষেত গেলে এরকম ব্যবসায়ীরা ডাকে। তো আমরাও বললাম যে হ্যাঁ ভাই বানাবো, একটা ভিজিটিং কার্ড বানাবো। তখন ওই ব্যবসায়ী ভাই বললেন কি যে ভাই বসেন। এরপর ওই নীলক্ষেতের ছোট্ট একটা দোকানের ব্যবসায়ী আমাদের সাথে এমন ভাবে কথা বলা আরম্ভ করলো, যেন মনে হচ্ছে তিনি আমাদের অনেক বছরের পুরনো এক বন্ধু। আর বিশ্বাস করবেন কিনা জানি না, সেই দিন থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত আমাদের ইনস্টিটিউটের যত ফর্ম, যত আইডি কার্ড, যত ভিজিটিং কার্ড, যত রকমের মার্কেটিং এর বস্তু যা যা প্রয়োজন পড়ে, শুধু মার্কেটিং না, যত কিছু প্রিন্টিং এর প্রয়োজন পড়ে, আমরা ওই ভাইয়ের কাছ থেকেই বানাই। এটাই হলো কমিউনিকেশনের পাওয়ার। আপনি একবার আপনার কাস্টমারের সাথে সম্পর্ক বিল্ড করে ফেলতে পারলে, আপনি দেখবেন আপনার কম্পিটিটর যদি আপনার থেকে আরো কম প্রাইসে পণ্য সেল করে, আপনি যদি হাই রেঞ্জেও পণ্য সেল করেন বা সার্ভিস দিয়ে থাকেন, আপনার ওই কাস্টমার কখনোই আপনাকে ছেড়ে অন্য জায়গায় যাবে না। সে সর্বদা আপনারই হয়ে থাকবে, সে লয়াল কাস্টমার হয়ে থাকবে। 3 নম্বর স্কিল, অতি গুরুত্বপূর্ণ স্কিল, সেটা হলো মার্কেটিং স্কিল। হিন্দিতে একটা প্রবাদ বাক্য আছে, जो दिखता है वही बिकता है। মার্কেটিং নলেজ না নিয়ে ব্যবসায় নামা মানে হলো একটা জঙ্গলের মধ্যে দোকান নিয়ে বসে থাকা। যে ব্যক্তি মার্কেটিং সম্বন্ধে, যে ব্যবসায়ের আইডিয়া নাই, সে ব্যবসায়ীর ব্যবসা করারও কোনো যোগ্যতা নাই। আপনার প্রোডাক্ট বা সার্ভিস যত ভালোই হোক, মানুষ যদি এটা সম্বন্ধে নাই জানে, তারা কিনবেটা কি? একটা ব্রুটাল ট্রুথ শুনবেন, বর্তমান সময়ে খারাপ পণ্যকে যদি ভালোভাবে মার্কেটিং করা হয়, সেটাও ভাইরাল হয়ে যায়। সেটা কিনতেও মানুষ পাগলের মতো ছুটে যায় ওই পচা প্রোডাক্টটা কেনার জন্য। কিন্তু একটা ভালো প্রোডাক্ট যদি প্রপারলি ভাবে সেটা যদি মার্কেটিং না হয়, ওই পণ্যের দিকে কেউ ফিরেও তাকায় না। আপনি রাস্তায় বের হয়ে ডানে তাকান, বামে তাকান, উপরে তাকান, নিচে তাকান, যেখানেই তাকান, কোনো না কোনো ব্যবসায়ী দেখবেন মার্কেটিং করছেই করছে। তাদের টার্গেট হলো আপনার চোখ। আপনি যেখানেই তাকান সেখানেই যেন তাদের প্রোডাক্টের নাম, তাদের প্রোডাক্টের ভিজুয়াল যেন আপনার সামনে ভেসে ওঠে। তারা চায় তাদের প্রোডাক্ট, তাদের সার্ভিস যেন আপনার মাথায় গেঁথে যায়। যখনই আপনার নিড হবে সেই জিনিসের প্রতি, তখনই যেন আপনি চলে যান তার কাছে তার পণ্য কিনতে। এটাই হলো মার্কেটিং এর পাওয়ার। আপনি একটু ভাবেন, জন্মদিনের দিন কেনই কেক কাটতে হয়? কেন বয়ফ্রেন্ড যখন গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে যায় তখন ডায়মন্ডের রিং প্রয়োজন হয়? কেন হয়? কে দিল এই জিনিসগুলো আমাদের মাথায়? এই জিনিসগুলো আমাদের মাথায় দিয়েছে ব্যবসায়ীরা। কিসের মাধ্যমে? এই মার্কেটিং এর মাধ্যমে। বর্তমান সময়ে মার্কেটিং শুধুমাত্র ভিজুয়ালের মাধ্যমেই হয় না, এখন হয় নিউরো মার্কেটিং। ব্যবসায়ীরা আপনার ব্রেনে ঢুকে গিয়েছে ব্যবসার জন্য। তারা মার্কেটিংকে এতটা সিরিয়াসলি নেয়, তারা আপনার ব্রেন নিয়ে গেম খেলার চেষ্টা করে। আজকের সময় যারা এই মার্কেটিং বিষয়ে কিছুই জানে না,
তারা কখনোই ব্যবসায় টিকে থাকতে পারবে না। আপনি মার্কেটিং নিয়ে এখনই রিসার্চ করুন। শুরুতে আপনি ইউটিউবে থাকা ফ্রি কোর্সগুলো করে আপনি মার্কেটিং বিষয়ে বেসিক আইডিয়া নিতে পারেন। এরপরে প্রয়োজনে পেইড কোর্স করে হলেও এই মার্কেটিং স্কিলটা আপনার জানতেই হবে যদি আপনি মার্কেটে টিকে থাকতে চান। মানুষ মনে করে কি মার্কেটিং জেনে ফেললেই পরিপূর্ণ ব্যবসা হয়তো জেনে যাওয়া যায়, কিন্তু এটা টোটালি ভুল। আপনার মার্কেটিং জানার সাথে আরেকটা স্কিল আপনার জানতেই হবে। এইটা ব্যবসার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এর চেয়ে ইম্পর্টেন্ট ব্যবসার মধ্যে আর কিছু নাই। এই স্কিলটা হলো সেলস স্কিল। ব্যবসার মূল টার্গেট একটাই, সেটা হলো আমার পণ্য বা সার্ভিস মানুষের কাছে বিক্রি করা। বিক্রি যখন হবে তখন কাস্টমারের টাকা আমার পকেটে ঢুকবে। এটাই হলো ব্যবসার মূল। আর এই সেলটা করতে গেলেই প্রয়োজন পড়ে এই সেলস স্কিলের। সেলস এমন একটা চমৎকার স্কিল, একবার যদি এই স্কিলটা আপনি জেনে যান, কাস্টমার একবার আপনার কাছে আসবে, এরপর থেকে সেই কাস্টমার তার মৃত্যুর আগ পর্যন্ত আপনার একজন লয়াল কাস্টমার হয়ে থাকবে। আজীবন সেই প্রোডাক্ট যখনই তার প্রয়োজন পড়বে আপনার থেকে এসে নিয়ে যাবে। সে আপনাকে ব্লাইন্ড বিলিভ করা শুরু করবে। আপনি যদি সেলস স্কিল জানেন, একটা সময় এতটা কাস্টমার আপনার কাছে থাকবে, আপনার মার্কেটিং নিয়েও মাথা ঘামাতে হবে না, কারণ আপনার কাছে একটা বাল্ক কাস্টমার আছে। আর আপনার ব্যবসা টিকে থাকে এই কাস্টমারদেরকেই দিয়ে। কাস্টমার টিকে থাকে সেলস স্কিলের মাধ্যমে। তাই সেলস স্কিলটা জানা থাকা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনার কাছে পৃথিবীর সবচেয়ে ভালো প্রোডাক্ট আছে, আপনি পৃথিবীর সবচেয়ে ভালো মার্কেটার দিয়ে আপনার ব্যবসার মার্কেটিং করছেন, কিন্তু কাস্টমার ক্লায়েন্ট যখনই আপনাকে নক করছে পণ্য সার্ভিস বিষয়ে জানতে চাচ্ছে, আপনি আপনার কাস্টমারকে বোঝাতেই পারছেন না, কারণ আপনার কাছে সেলস স্কিল নাই। কাস্টমারের মনে বিশ্বাসের জায়গাটাই আপনি বানাতে পারছেন না। তাহলে কিভাবে হবে আপনি একটু ভাবেন। আপনার এমন একজন সেলসম্যান হতে হবে, কাস্টমার যখন আপনার কাছে একবার আসবে সে যেন মৃত্যুর আগ পর্যন্ত আপনারই কাস্টমার থাকে, লয়াল কাস্টমার যেন থাকে। সেলস স্কিলটা যদি আপনার জানা থাকে, আপনি কাস্টমারকে ধরে রাখতে পারবেন। কাস্টমার আপনার লয়াল কাস্টমার হয়ে যাবে। সে শুধুমাত্র আপনার থেকে একবার পণ্য নেবে না, যখনই পণ্য প্রয়োজন পড়বে সে আপনার কাছেই আসবে। বরং সে শুধুমাত্র একা আসবে না, সে আরো 10 জনকে আপনার ব্যাপারে বলবে যেন তারাও আপনার থেকে পণ্য নেয়। এটা কিভাবে হবে? যখন আপনি সেলস স্কিলটা জানবেন তখনই এটা পসিবল। আর এভাবেই আপনার ব্যবসাটি বড় হবে খুব দ্রুত। কারণ ব্যবসার মধ্যে যত সেল হবে তত বেশি প্রফিট হবে, ব্যবসা তত বড় হবে। আর এই সেলটাই হবে সেলস স্কিল জানা থাকলে। যত ভালো সেলস স্কিল আপনার জানা থাকবে তত বেশি সেল হবে। আজকের এই ভিডিওতে আমি যে স্কিলগুলো সম্বন্ধে অনেক কষ্টে জানতে পেরেছিলাম সেগুলো খুব শর্টকাটের মধ্যে আপনাদেরকে জানিয়ে দিলাম। এখন আপনাদের কর্তব্য এই প্রত্যেকটা স্কিল নিয়ে আরো ডিপলি রিসার্চ করা, আরো ভালোভাবে শেখা। আপনার এই কাজটা করতেই হবে যদি আপনি ব্যবসায়ী উদ্যোক্তা হতে চান। আমার বিশ্বাস এই ভিডিওটা আপনাদেরকে অনেক হেল্প করবে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন। যদি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট না করতে চান কোনো সমস্যা নেই, কারণ আমার টার্গেট লাইক কমেন্ট না, আমার টার্গেট হচ্ছে আপনাদেরকে ভ্যালু দেওয়া, এবং আমার বিশ্বাস আমি এটা করতে পেরেছি। সেলস স্কিলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনার সেলস স্কিল দিয়ে আমি মনে করি আপনার এই স্কিলগুলো শেখার জার্নিটা সেলস স্কিল থেকেই শুরু হওয়া দরকার। তাই আমি রিকমেন্ড করব আমার এই ভিডিওটা দেখতে, যেখানে আমি সেলস বিষয়ে খুব ডিপলি আলোচনা করেছি এবং উদাহরণ সহকারে বানানো হয়েছে এই কোর্সটা। 2টা ভিডিও আছে খুব ইম্পর্টেন্ট, এই ভিডিওগুলো অবশ্যই দেখুন। তো দেখা হচ্ছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম।